আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। আজ ঐতিহাসিক 23 জুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অঙ্গীকারের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। অভিন্ন এই শত্রুকে পরাজিত করে আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবে। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি ৭৫ বছরে পা রাখল। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেয় আজকের ক্ষমতাসীন দল। জাতি গঠনের প্রতিটি সোপান আর স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে দলটি। আওয়ামী লীগের নেতৃত্বেই প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আতিকা রহমানের রিপোর্ট। ১৯৪৯ সালে ২৩ জুন ঢাকার টিকাটুলির ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সেই দলই আজকের আওয়ামী লীগ। ১৯৫৪ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল হয়। সেই কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। ধর্মনিরপেক্ষতার চর্চা ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠাই ছিল এর উদ্দেশ্য। স্বাধীনতা ঘোষণার পর প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে শুরু হয় ৬ দফা আন্দোলন। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকার কারণে দলটি এ অঞ্চলের নেতৃত্বে চলে আসে এবং শেখ মুজিবুর রহমান দল ও জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। বঙ্গবন্ধুর নেতৃত্ব ১৯৭০ সালে নির্বাচনে দলকে বিপুল বিজয় এনে দেয়। সেই বিজয়ের ধারাবাহিকতায় আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়। প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ। আওয়ামী লীগের জন্ম থেকে আজ পর্যন্ত যতগুলি কাজ এই বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং পরবর্তীকালে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে। বঙ্গবন্ধু মাত্র ক্ষমতায় এসে ৩.৫ বছর সময় পেয়েছিল। তখন ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। ৩.৫ কোটি লোক ছিল গৃহহারা, সর্বহারা। ১ কোটি লোক বিদেশ থেকে এসে আশ্রয়প্রাপ্ত। এমনি একটি সমস্ত ধ্বংসস্তূপ, তার উপরে দাঁড়িয়ে সরকার গঠন করার মধ্যে দিয়ে তিনি ৩.৫ বছরের মাথায় এই দেশকে একটি পুনর্গঠিত করেছিলেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য। ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তখন প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে হাল ধরেন আওয়ামী লীগের। দীর্ঘ ২১ বছর পর তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ১৯৯৬ সালে। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ আজ অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীগণ নিবেদিত প্রাণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আজ আমাদের অঙ্গীকার।
2008 থেকে 24 সাল পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। আর্থসামাজিক ও অর্থনৈতিক খাতে দেশের অভূতপূর্ব উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত দল বাংলাদেশ আওয়ামী লীগের। আতিকা রহমান, RTV, ঢাকা। সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ দেশের অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দলটির নীতি কাঠামো এবং মানুষের আকাঙ্ক্ষার যোগসংযোগই এই অগ্রগতির অন্যতম নিয়ামক বলছেন বিশেষজ্ঞরা। সুমনদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। 1971 আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পথচলা শুরু। শূন্য থেকে একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠনের শুরু হয় নতুন লড়াই। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ভূমি ব্যবস্থাপনায় আমূল সংস্কার, শিল্প বিকাশে নয়া উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান, কৃষির আধুনিকায়নে সমন্বিত কর্মসূচি গ্রহণ, সমবায় চেতনা বিকাশে শুরু হয় কর্মযজ্ঞ। বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে মাথাপিছু আয়ের গড় প্রবৃদ্ধি হয় 44%। 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। ক্ষুধার সাথে যুদ্ধ করে বেঁচে থাকা বাঙালি জাতি যখন উন্নত জীবনের স্বপ্নে বিভোর, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সে স্বপ্ন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়। আবারও অন্ধকারের দিকে হাঁটতে থাকে দেশ। 1981 সালে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1996 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে আবারও আশার সঞ্চার হয়। এর আগে কৃষিতে খুব একটা জোর দেওয়া হতো না এবং কৃষিতে ভর্তুকি দিলেন। তো সেজন্য দেখা যায় যে 2000 সাল নাগাদ আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম। আরেকটা করেছিলেন যে শিক্ষানীতি করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেই শিক্ষানীতি একটা খসড়াও হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে পরে আর সেটা হয়নি। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। অর্জিত হয় আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়। মানুষের ভাগ্য উন্নয়নে আবারও শুরু হয় বঙ্গবন্ধু কন্যার সংগ্রাম। রাস্তাঘাট, সেতু, কালভার্ট, উড়াল সেতু, রেলপথ, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে নেওয়া হয় নানা উদ্যোগ। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, 100 সেতু ও সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পথে শক্ত ভিত গড়ে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল ডিজিটাল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। একটা হচ্ছে এটা জনভিত্তি, মানুষের মধ্য থেকে আওয়ামী লীগ উঠে এসছে। আওয়ামী লীগ যে নীতি কাঠামো তৈরি করেছে সেটা হচ্ছে কাজ করার অনুকূলে। কৃষক কাজ করেছে, কৃষি শ্রমিক কাজ করেছে, তারপরে অন্যান্য শ্রমিকরা কাজ করেছে, উদ্যোক্তারা কাজ করেছে, নিজেদের স্বার্থেই কাজ করেছে, কিন্তু দেশের স্বার্থও তাতে হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম এবং দ্রুত বর্ধনশীল দেশের মধ্যে পঞ্চম। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভব অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। সে অনুযায়ী আজ দুদকে তার হাজির হওয়ার দিন। আজ দ্বিতীয়বার সুযোগ পেয়েও এ দফায় হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। এছাড়া একই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাল সোমবার বেনজিরের স্ত্রী ও 2 মেয়েকেও দ্বিতীয়বারের মতো তলব করা হয়েছে। তলবে হাজির না হলে তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এর মধ্যেই গত 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় তলব করেছিল দুদক। ওই সময় বেনজিরের পক্ষে সময় চেয়ে দুদকে আবেদন করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুদকে আসার কথা রয়েছে, তো সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের।
মালিহা, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের কিন্তু আজকে দুদকে আসার কথা রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কিন্তু তাকে দুদক থেকে তলব করা হয়েছিল। প্রথম দফায় কিন্তু 6 জুন তাকে তলব করা হয়েছিল এবং তার স্ত্রী জিসান মির্জা ও তার 2 মেয়েকেও কিন্তু তার পর দিন মানে 9 জুন তাকে দুদকে তলব করা হয়েছিল। সে সময় কিন্তু তারা আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন করলে তাদেরকে 23 জুন বেনজির আহমেদ এবং 24 জুন তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক তলব করে এবং সেপক্ষে এখন পর্যন্ত কিন্তু বেনজির আহমেদ দুদকে এসে আত্মপক্ষ সমর্থন করবেন কিনা এবং তার আইনজীবীর মাধ্যমে এই লিখিত বক্তব্য পাঠাবেন কিনা এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। পরিষ্কারভাবে কোনো কিছু এখন পর্যন্ত জানা যায়নি যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুদকে এসে আত্মপক্ষ সমর্থন করবেন কিনা বা আগামীকাল তার স্ত্রী সন্তানরা দুদকে আসবেন কিনা এ বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। যদি তারা আত্মপক্ষ সমর্থন না করেন তাহলে দুদকের যে আইন রয়েছে সেই আইনে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরেকটি বিষয়ে সূত্র থেকে আমরা জানতে পেরেছি বেনজির আহমেদ এখনো দেশে আছেন কিনা বা দেশে ফিরেছেন কিনা, তিনি বিদেশে আছেন কিনা এ বিষয়গুলোও কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। অনেক কিছু মাধ্যম থেকে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে দুদকের তরফ থেকেও জানানো হয়েছে তার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর কিন্তু আংশিক প্রমাণ কিন্তু দুদক পেয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আত্মপক্ষ সমর্থন করার কথা রয়েছে সাবেক মহাপরিদর্শক পুলিশের বেনজির আহমেদের, কিন্তু তিনি যদি না আসেন তাহলে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকবে না। মানে পরবর্তীতে যদি তিনি আসেন কিংবা তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ লিখিত বক্তব্য প্রেরণ করেন তাহলে আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ অবস্থা আমার কাছে। ধন্যবাদ আপনাকে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি হারিয়ে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছে অসংখ্য পরিবার। এদিকে স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত বানভাসী মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বানের তোরে ভেসে গেছে বসতঘর। সুনামগঞ্জের দেখার হাওরের কাইক্কারপাড় গ্রামের বাসিন্দা বিধবা মনমিলা বিবির জায়গা হয়েছে সিলেট মহাসড়কে। 5 দিন ধরে সন্তানদের নিয়ে মানবেতর দিন কাটছে ঝুপড়ি ঘরে। 5টা-6টা ফুলতা লইয়া আমি অসহায় পড়ছি। অন্যদিনে খাই মুখিটা চল মুখিটা এটা নাই দিয়ে আলোর রান্না তুনফের খানি খের কিটা বইছি ফুলতা লইয়া উপাস। সিলেট ও সুনামগঞ্জে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। তবে গেল কয়েকদিনের বন্যায় নিঃস্ব হয়েছে মনমিলার মতো লাখো পরিবার, যাদের অনেকের দিন কাটছে চরম ভোগান্তিতে। বাড়িঘর তো আমরা ফাইনে ডুবে গেছি কি আমরা সব ভাঙ্গা নিচ্ছি কি এর বাদে আমরা বেড়া ঠেরা সব ভাঙ্গা লইয়া গেছে, চুলাগুলা লইয়া গেছে, গরু বছর লইয়া সামান্য আছে আমরা সড়কে উঠছি গান বাঁচাইয়া। দুর্দশা থেকে ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছে বানভাসী মানুষ। আমরা সড়কে উঠছি গরু লইয়া মানুষ লইয়া না 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 সড়কে অবস্থান নেয়া পরিবারগুলোর খোঁজ রাখছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিছু মানুষজন এসে বছর পায় নাই, যারা পায় নাই লিস্ট দেখে মেম্বারশিপকে বলছে আজকে বাকিদের দিয়ে দেবে। এদিকে তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান আছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকেও ভবিষ্যতে সাহায্য প্রদান করা হবে। সরকারি বেসরকারি সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবে বন্যা কবলিত জনপদের মানুষ, এমন চাওয়া সবার। সাইয়েদ মাহমুদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বন্যা দুর্গত এলাকার কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। ধন্যবাদ মালিহা। যেমনটা বলছিলেন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, নদী এবং হাওরের পানি হ্রাস পাচ্ছে। তবে নদীর পানি এবং হাওরের পানি হ্রাস পাওয়ার সাথে সাথে দুর্ভোগ দেখা দিয়েছে। সংবাদে যেমনটা বলছিলেন
বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, পানি কমার সাথে সাথে বসতভিটা ভেসে উঠছে। অনেকেই বাড়ি ফেরার চেষ্টা করছেন, আবার অনেকেই সহসায় ফিরতে পারছেন না, বলছেন আরও কয়েকদিন লাগবে। আর যারা বাড়ি ফিরছেন তারা আসলে দুর্ভোগে পড়েছেন। অনেকের কাঁচা ঘর বাড়ির বিটের মাটি চলে গেছে, ঘর বাড়ির দরজা জানালা বেড়া নষ্ট হয়ে গেছে। তারা যেমনটা জানিয়েছেন যে 2022 সালে বন্যার পর তারা অনেক চেষ্টা করে ঘুরে দাঁড়িয়েছিলেন, মাত্র 2 বছরের মাথায় আবারও বন্যা হওয়ায় চরম কষ্ট করেছেন, দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের লোকজন চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন যে একদিকে বন্যার ক্ষতি, অন্যদিকে বসতভিটা এবং কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছর আগে বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে অনেক চেষ্টা করেছিলেন, ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু 2 বছরের মাথায় আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তারা চরম আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন যে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা জুড়ে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণ করা হবে। তালিকা অনুযায়ী সরকারের সহায়তা এবং পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমরা স্থানীয়দের সাথে কথা বলি, যেমনটা বলেছেন যে বন্যার পরে পুনর্বাসন প্রক্রিয়া 2022 সালে যেমনটা হয়েছিল, যে কিছু টিন এবং কয়েক হাজার টাকা দিয়েছিল। তারা জানিয়েছেন যে এই স্বল্প টাকা এবং টিনে আসলে ঘরবাড়ি মেরামত করা সম্ভব হয় না। তাই সরকারের উদ্যোগ সঠিকভাবে পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন, যাতে বন্যার ক্ষতিগ্রস্তরা বারবার যারা ক্ষতিগ্রস্ত তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং তাদের কাঁচা ঘরবাড়ি মেরামত করতে পারে। মালিহা, ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ, 4 লেনের কাজ চলায় ভোর থেকে এই যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়, তবে যানজট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।